গল্পের নাম চোর। লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পটাশের বাবা নব আর নবর বাবা ভব দুজনেই ছিল বিখ্যাত চোর। অর্থাৎ পটাশকে নিয়ে 3 পুরুষ ধরে তারা চোর। ভবচোরের নাম ডাক ছিল সাংঘাতিক। লোকে বলে ভব নাকি বাজি রেখে এক দুপুরে তার পিসির আহ্নিক করার কম্বলের আসন চুরি করেছিল। কাজটা শুনতে যত সহজ, আসলে তত সহজ নয়। কারণ পিসি তখন স্বয়ং ওই আসনে বসে কাঁথা সেলাই করছিলেন। সেই অবস্থায় আসন চুরি যাওয়ায় পিসি আনন্দের অশ্রু বিসর্জন করতে করতে ভবকে আশীর্বাদ করেছিলেন, ওরে আমার ভব, তোর উপর স্বয়ং ভগবানের ভর আছে, এ বিদ্যে ছাড়িসনি। পিসির আশীর্বাদে ভব বিদ্যে ছাড়েনি। বয়সকালে নিজের ছেলে নবকে তালিম দিয়ে সব বিদ্যে শিখিয়ে গেল। তা নবও কিছু কম গেল না। চোরের তালিম কিছু সহজ কাজ না। ভালো দৌড়তে পারা চাই, উঁচু বা লম্বা লাফে দর হওয়া চাই, বাঁশের উপর ভর দিয়ে ভল্ট খেয়ে উঁচু দেয়াল ডিঙুতে পারা চাই, রণপায়ে চলতে জানা চাই। এছাড়া গায়ে যথেষ্ট জোর না থাকলে 2-10 জন মানুষের সঙ্গে মোকাবিলা করা তো সহজ নয়। এরপর ভালো অভিনয়, বিনয়ী ব্যবহার, এসব তো আছেই। চোর বলে যদি সবাই চিনে ফেলে তো সে এক কথা, সে তো চিত্তির। নবর এসব গুণ তো ছিলই, তাছাড়া ছিল দুর্জয় সাহস। সে 2 মণ লোহা তুলত, কুস্তিতে যে কোনো পালোয়ানকে হটিয়ে দিতে পারত। যন্ত্রবিদ্যা মন্ত্রতন্ত্রও ছিল তার নখদর্পণে। এমন ঘুমপাড়ানি মন্ত্র জানত যে গেরস্তের কুকুর পর্যন্ত ঘুমিয়ে থাকত, টু শব্দ করত না। জমিদার তারিণী রায়ের বাড়ি থেকে 1 খিলি পান চুরি করেছিল সে। শুনতে যত সহজ, কাজটা মোটেই তত সহজ ছিল না। রায়মশাইয়ের নাতির অন্নপ্রাশনে বাড়িতে সেদিন লোক গিজগিজ করছে। খাওয়াটাও হয়েছিল বেজায় রকমের। সকলের আই ঢাই অবস্থা। রায়মশাইয়ের খুড়ো বিপিনচন্দ্র 1 খিলি বেনারসি পাত্তির স্পেশাল পান নিজের উপর বাটা থেকে বের করে মুখে ফেলতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় পানটা চুরি যায়। অবিশ্বাস্য ব্যাপার। খুড়োমশাই নিজেও কিছুক্ষণ বুঝতে পারেননি যে তার 2 আঙুলে ধরা পানটি হাঁ করে মুখের মধ্যে যেতে যেতে কিভাবে হাওয়া হয়ে হল। কিছুক্ষণ চিবোবার পর তিনি খেয়াল করলেন যা চিবোচ্ছেন তা পান নয়, নিজের জিভখানা। বেনারসি পান ততক্ষণে নবর গালে জমে বসেছে। নবর সেই হাত সাবাই থেকে তারিণী রায় তাকে সভা চোর করতে ডেকে চেয়েছিলেন। ঠিক যেমন পুরনো আমলে রাজরাজাদের সভাকবি সভাগায়ক থাকত। নব অবশ্য সভাচোর হয়নি। হাত জোর করে রায়মশাইকে বলেছিল, আগে এ হলো বাপদাদার বিদ্যে, ছাড়তে পারবো না। ছাড়বি কেন? বৃত্তি ছাড়ার জন্য কি তোকে রাখছি? চুরি করবি, তবে মজার জন্য। নব শেষ অবধি রাজি না হয় তারিণী রায় তাকে আর পীড়াপিড়ি করেননি, তবে একখানা সোনার মডেল দিয়েছিলেন। বরাবর স্নেহও করতেন খুব। সেই নবর ছেলে হলো পটাশ। ছেলে না বলে অকাল কুষ্মাণ্ডই বলা ভালো। সব থেকেও তার যেন কি নেই একটা। অথচ এই ছেলেকে এইটুকুন বেলা থেকেই নিজে তালিম দিয়েছে নব। ছেলে তৈরিও কিছু কম হয়নি। হরিণের মতো দৌড়াতে পারে, বানরের মতো লাফাতে পারে, গায়ে হাতির জোর, বুদ্ধিও খুব। তবু চুরিতে একেবারেই মন নেই। নব শেখায়, সেও শেখে, তবে গা লাগায় না, মনও দেয় না। একদিন হলো কি, হাত মক্স করতে নব তার ছেলেকে সুদখোর অক্ষয় হাজরার বাড়ি চুরি করতে পাঠালো। পটাশ গেল বটে, কিন্তু চোরের যা যা করতে নেই তার সব কিছুই করতে লাগলো। হাজরার 4টে কুকুরই তাকে চেনে, সুতরাং তেড়ে এলো না। 2-1 বার ভুক ভুক করে চুপ করে গেল। পটাশের সেটা পছন্দ হলো না। ঢিল মেরে মেরে সেগুলোকে খেপিয়ে দিয়ে শোরগোল তুলে সে পালালো। তারপর দরজা ভাঙতে এমন সব বিকট শব্দ তুলল যাতে মরা অবধি উঠে বসে। তাতেও খুশি না হয়ে গুনগুন করে আবার গান গাইতে লাগলো। অক্ষয় হাজরা সর্বদা ভয়ে ভয়ে থাকে। ঘরে অনেক
নগদ টাকা, সোনা দানা এসব তো আছে। জেগে গিয়ে সে হেঁকে উঠল, কে, কে রে? আমি পটাশ। পটাশ? তা কি মনে করে? এই রাত বিরেতে আমি দোর খুলতে পারবো না, বাধা দিতে এসেছিস তো? জানলা দিয়ে দে, এই হাত বাড়াচ্ছি। হাত বাড়াতে হবে না, আমি দরজা ভেঙে ফেলেছি, পটাশ বলে। ভেঙে ফেলেছিস মানে? করছিসটা কি বলতো? আগে চুরি করছি, পটাশ বলে। চুরি করছিস? ইয়ার কি হচ্ছে, হ্যাঁ? এভাবে কেউ চুরি করে? বেরো, বেরো বলছি এখান থেকে। পরদিন অক্ষয় হাজরা এসে নবকে সব বৃত্তান্ত জানিয়ে বলল, ও কেমন ধারা ছেলে তোর! চুরিও তো তুইও করতিস, কখনো তো সারা শব্দ করিসনি, আসপদ্দাও দেখাসনি। আর তোর ছেলের আসপদ্দা দেখ, গেরস্ত জিজ্ঞেস করছে কি করছিস, আর বুক ফুলিয়ে চোর বলছে চুরি করছি। তারপর আবার গুনগুন করে গানও গাইছিল। দিনটি কি পড়লো বলতো নব? নব সেদিন পটাশকে জুতো পেটা করলো খুব। কিন্তু পেটাতে পেটাতেই নব বুঝতে পারছিল পটাশকে দিয়ে হবে না, বাপদাদার বিদ্যে এর হাতই নষ্ট হবে। পটাশ কিন্তু নির্বিকার, খায় দায় ঘুরে বেড়ায়, মাঝে মাঝে বাপের সঙ্গে সাগরেদি করতে বেরোয় বটে, কিন্তু কাজের চেয়ে অকাজই করে বেশি। কখনো দুম করে হাত থেকে তার সিঁধকাঠি পড়ে যায়। একদিন সাপ সাপ বলে চেঁচিয়ে ওঠে, কেলেঙ্কারি করলো। আর একদিন একজনের ঘরে ঢুকে নব যখন সিন্দুক বাক্স আলমারি খুলে ফেলেছে, তখন পটাশ এক ফাঁকা বিছানা দেখতে পেয়ে সোজা গিয়ে তার উপর শুয়ে ঘুমিয়ে পড়ল। ঘুমন্ত মানুষজনের মধ্যে যে পটাশও থাকতে পারে তা নব আন্দাজ করতে পারেনি। তাই ছেলেকে খুঁজে না পেয়ে একাই ফিরে এসে ভাবতে বসল। সকালবেলা হাই তুলতে তুলতে পটাশ ফিরে এলে তাকে একখানা চর কষিয়ে বলল, কোথায় ছিলি? ঘুমিয়ে পড়েছিলাম, পটাশ বলল। পাজি নচ্ছা, আর ঘুমিয়ে পড়লি চোরের ছেলে হয়ে? তা কি করব, ঘুম পেয়ে গেল যে বেজায়, পটাশ বলে। তোকে ওরা ঠ্যাঙায়নি? নব বলে। না, সব বলে দিলাম যে, পটাশ বলল। বললি? কি বললি? নব বলে। বললাম, বাবার সঙ্গে চুরি করতে এসে ঘুমিয়ে পড়েছিলাম, বাবার নাম নবচোর। তখন বসিয়ে দুধ চিড়ে ফলার কত কিছু খাওয়ালো। ফলার খাওয়ালো? খাওয়াবে না? অত বড় চুরির হদিস দিয়ে দিলাম, তারা সব দল বেঁধে লাঠি সোটা নিয়ে আসছে, পটাশ হাসতে হাসতে বলে। নব মাথায় হাত দিয়ে বসে পড়ল এবার। সেই দিনই নব তার বাড়ি থেকে পটাশকে তাড়িয়ে দিল, সব্বাইকে জানিয়ে দিল, ওকে ত্যায্য পুত্তুর করলাম। পটাশ কোথায় গেল তার খোঁজ আর কেউ রাখল না। এদিকে নব ধীরে ধীরে বুড়ো হতে লাগলো। দাঁত পড়ল, চুল পাকলো, শরীরের জোর, চোখের দৃষ্টি সবই কমতে লাগলো। বুদ্ধিও একটু ঘোলাটে হলো। তবে বেপরোয়া ভাবখানা এখনো কমসম রইল। পৈতৃক বৃত্তি বজায় রাখা ভারী শক্ত হয়ে উঠল। আগে প্রতি রাতে চুরি করতে বেরোতো, আজকাল তো তার অত পেরে ওঠে না, ফলে সে সঞ্চয়ে মন দিল। একটু আধটু সুদের কারবার করতে শুরু করলো, তাতে আয় মন্দ হলো না, আর স্বভাবটা ভারী কৃপণের মতো হয়ে গেল। ওদিকে বাপের তাড়া খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পটাশ পড়ল অথই জলে। চুরি ছাড়া তার বাবা তাকে আর কিছুই শেখায়নি, ফলে আর কোনো কাজকর্মের জোগাড়ও করতে পারল না সে। না খেয়ে চেহারা এক্কেবারে রোগা হয়ে যেতে লাগলো। এক বাড়িতে চাকরের কাজ পেয়েছিল কিছুদিন, বাসন মাজতো, জল তুলতো, ঝাঁটপাট দিত, এমনি করে বেশ ছিল। একদিন হঠাৎ মাঝরাত্রে যেন সে নিশির ডাক শুনে উঠে পড়ল। তারপর ভারী অবাক হয়ে দেখল তার হাত দুটো আপনা আপনি বাক্স সুটকেস হাতড়াচ্ছে। এই দেখে পটাশ নিজেই এমন আতঙ্কিত হয়ে পড়ল যে সে চোর চোর বলে চেঁচিয়ে উঠতে যাচ্ছিল আর কি। ভাগ্যিস চেঁচায়নি, তবে সে অবাক হয়ে দেখল বিনা আয়াসেই সে তালা চাবি খুলে ফেলছে আর নিঃশব্দে জিনিসপত্র বের করে ফেলছে।
আসলে বাপদাদার স্বভাব তো, সে আর যাবে কোথায়, রক্তেই বীজ বীজ করছে যে। পটাশ এরপর পালালো, আবার আর এক বাড়িতে কাজ নিল। কিছুদিন পর সেখানেও সেই এক কাণ্ড। দীর্ঘশ্বাস ছেড়ে পটাশ বুঝল এটা থেকে তার আর নিস্তার নেই। বাপ নব তাকে চুরিতে নামাতে পারেনি বটে, কিন্তু তার ভিতরে একটা চোরকে ঢুকিয়ে দিয়েছে। এতকাল সেটা ঘুমিয়েছিল, এখন তার ঘুম ভেঙেছে। তা পটাশ সে আনাচোর, এক জায়গায় বেশি দিন থাকে না, ঘন ঘন এলাকা বদলায়। চুরির ধরনও সে পাল্টে ফেলে, পয়সা কড়ি সোনাদানা যা পায় উড়িয়ে দেয়। চুরি তো শুধু তার রোজগার নয়, একটা নেশাও। একদিন রাত্রিবেলা একটা গাঁয়ে ঢুকলো পটাশ। বেশ ধনী গ্রাম, অনেক বাড়িঘর, ঘরবাড়ির চেহারা দেখে বোঝাই যায় এখানে বাড়িতে কেমন জিনিসপত্র আছে। বেছে বেছে তার একটা বাড়ি খুব পছন্দ হলো। কিন্তু বাড়ি তো নয়, যেন দুর্গ। মোটা গড়াত, পুরু মজবুত একপাটা কাঠের পাল্লা দেয়া জানালা কপাট, চারধারে উঁচু পাঁচিল, পাহারাদার কুকুর। দেখে কিন্তু খুশি হলো পটাশ। যেখানে চুরি করা শক্ত, সেখানেই তো চুরির আনন্দ। পাঁচিল ডিঙিয়ে কুকুরটার মুখ বেঁধে জানালা খুলে ঢুকতে সে কিন্তু বেশি সময় নিল না। কিন্তু ঘরে পা দিয়েই তার মনে হলো এই বাড়ি তার, এই ঘর তার খুব চেনা। ওদিকে নবরও ঘুম ভেঙেছে। ইঁদুরের শব্দ, বেড়ালের শব্দ, এসব শব্দ সে সব চেনে, কিন্তু এই শব্দটা তো অন্যরকম। নব বাতাস শুঁকল, একটা গন্ধ পেল, তারপর অবাক হয়ে বুঝতে পারল তার ঘরে চোর ঢুকেছে। নবচোরের ঘরে চোর ঢুকেছে, আশ্চর্য কথা। লাঠি সোঁটা অন্ধকারে খুঁজে পেল না নব। গায়ে তেমন জোরও নেই যে চোরকে জাপটে ধরবে। বা পায়ে বাতের সাংঘাতিক ব্যথা, অথচ ঘরে প্রচুর সোনা দানা, টাকা পয়সা। চোর যে সব নিয়ে যাবে। নব শুয়ে শুয়ে বিকট স্বরে চেঁচাতে লাগলো, চোর চোর চোর। গল্পটি এখানেই শেষ হলো। নমস্কার।